সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। রোববার সকাল 11টায় পদযাত্রা কর্মসূচি, কোটা আন্দোলনকারীদের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, আন্দোলনকারীদের কিছু দাবি সংবিধান পরিপন্থী। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় কোটা ইস্যুর যৌক্তিক সমাধান। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন তানভীর শাকিল জয় এমপি, নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ 1, আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা আলোচনায় অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দাতে নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। কোটা সংস্কারের দাবিতে রোববার সকাল 11টায় শিক্ষার্থীদের গণপদযাত্রা, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান, মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। প্রথমে আদালতে নিষ্পত্তি, পরে নির্বাহী বিভাগ, এখন আবার সংসদ। বারবার কেন দাবি পরিবর্তন কোটা আন্দোলনকারীদের প্রশ্ন তথ্য প্রতিমন্ত্রীর, বললেন কমিশন গঠনের সুযোগ নেই। দেশে ক্রীড়া খাতের উন্নয়নে কাজ করছে সরকার। শেখ হাসিনা আন্তঃব্যাংক টুর্নামেন্টে প্রধানমন্ত্রী বললেন, খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠে প্রতিযোগিতার চর্চা। সীমান্ত রেখা থেকে দেশের অভ্যন্তরে 10 মাইল বিজিবির সম্পত্তি ঘোষণা সহ সংসদকে 4 পরামর্শ হাইকোর্টের। নিরাপত্তা নিশ্চিতে 8 কিলোমিটার জমি ফাঁকা ও সমান রাখার তাগিদ। এবং বৃষ্টির একদিন পরও পানির নিচে বুয়েট সহ রাজধানীর কিছু এলাকা। সিটি কর্পোরেশন শত শত কোটি টাকা খরচ করলেও এমন দুর্দশা কেন? ক্ষোভ নগরবাসীর। সংস্থাগুলোর সমন্বয়হীনতাই কারণ। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছে আলোচনার শিরোনাম কোটা ইস্যুর যৌক্তিক সমাধান। আজকে কোটা সংস্কার আন্দোলনকারীদের কোনো কর্মসূচি ছিল না, তবে সন্ধ্যায় তারা সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকালকে ঢাকায় তারা গণপদযাত্রা করবে এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া জেলায়, ঢাকার বাইরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়ার জন্য। এদিকে কোটা সংস্কার প্রসঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রীরাও কথা বলেছেন। আগামীকাল রোববার হাইকোর্টের যে রায়, তার মূল অংশ প্রকাশ হয়েছে। পূর্ণাঙ্গ রায় আগামীকালকে প্রকাশ হওয়ার কথা রয়েছে। এসব অন্যান্য সমসাময়িক বিষয় আলোচনা করে মাসুদ কামাল আপনাকে শুরু করতে চাই। শিরোনাম করছি যে কোটা ইস্যুর যৌক্তিক সমাধান। এখন যৌক্তিক সমাধান এই কথাটা সবাই বলছেন এবং সবাই চান। সরকারের তরফেও যারা এটি নিয়ে কথা বলছেন তারাও বলছেন কোটা ইস্যুর একটি যৌক্তিক সমাধান হওয়া উচিত। বিভিন্ন মানুষজন যারা বিশ্লেষণ করছেন তারাও বলছেন যৌক্তিক সমাধান হওয়া উচিত। কিন্তু যৌক্তিক সমাধানটা কিভাবে আসবে এ নিয়ে এখন পর্যন্ত প্রশ্ন রয়ে গেছে এবং এ কারণেই এখন পর্যন্ত কর্মসূচিও চলছে। যেমন আজকে শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন আগামীকালের জন্য। আবার সরকারের দুজন মন্ত্রী আজকে কথা বলেছেন। তথ্য প্রতিমন্ত্রীর কথা শুনছিলেন খবরের শিরোনামে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজকে এই ইস্যুতে কথা বলেছেন, গণমাধ্যমে প্রশ্নের জবাব দিয়েছেন। ওবায়দুল কাদের মনে করছেন যে কিছু কিছু দাবি কোটা সংস্কার আন্দোলনকারীদের সংবিধান পরিপন্থী এবং কিছু কিছু ক্ষেত্রে কোটা রাখার যৌক্তিকতা আছে বলেও ওবায়দুল কাদের মনে করেন। তো সবকিছু মিলে আপনি কি দেখছেন? আমি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য দিয়ে শুরু করি। জি, উনি যেটা বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে আন্দোলনকারীদের দাবি সংবিধান বিরোধী, এটা একটি কোন পয়েন্টটা আমি বুঝিনি। উনি কিন্তু ক্লিয়ার করেন নাই। জি, উনি ক্লিয়ার করলে খুব ভালো করতেন। আচ্ছা, উনি যে এই ক্ষেত্রে যেটা বলছেন, তিনি বলছেন যে রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত সংবিধানের 19 অনুচ্ছেদে বলা হয়েছে সব নাগরিকের সুযোগ সুবিধা নিশ্চিত করবে রাষ্ট্র। সেখানে আরও বলা হয়েছে মানুষের সামাজিক অর্থনৈতিক অসাম্য নিরোধের জন্য, নাগরিকদের মধ্যে সুষম বন্টন নিশ্চিত করার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। ঠিক আছে, আমি এটা এই ক্ষেত্রে আবার ওবায়দুল কাদের মনে করেন যেহেতু এই 18 সালের পরিপত্র বাতিল হওয়ার পরে, মানে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 18 সালের পরিপত্র দেওয়ার পরে নারীদের অংশগ্রহণের সুযোগ কমে গেছে, অনগ্রসর গোষ্ঠীর কমে গেছে ইত্যাদি ক্ষেত্রে তিনি মনে করেন। এবং আরেকটা জায়গায় তিনি বলছেন যে কোটা না থাকায় পুলিশে মাত্র 4 জন নারী অফিসার সুযোগ পেয়েছে, ফরেন সার্ভিসে সুযোগ পেয়েছেন মাত্র 2 জন, 50টি জেলার নারীরা ক্যাডার সার্ভিসে যোগ দেওয়ার সুযোগ পায়নি, ঠিক আছে, 23টি জেলায় একজনও পুলিশে চাকরি পায়নি। ওকে, এইসব ক্ষেত্রে তিনি মনে করেন, আমি ওনার এটাকে আমি পড়েছি, আমার এটা পড়ার পর এখানে কোথায় উনি পেলেন যে আন্দোলনকারীদের সংবিধান বিরোধী? আন্দোলনকারীকে কেউ কখনো বলেছে 2018 সালে যে দাবিটা ছিল সেখানে কি তারা কোটা বাতিল চেয়েছিল? না, চায়নি। তারা কোটাটা সংস্কার চেয়েছিল। প্রধানমন্ত্রী বাতিল করে দিয়েছেন, যে কোনো কারণে উনি বাতিল করে দিয়েছেন। আচ্ছা, এখন
এবার এসে আমি কোনো কোটা আন্দোলনকে, কোটার পক্ষে যারা আন্দোলন, কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদের কেউ বলে নাই যে কোটা বাতিল করতে হবে, সংস্কার তারা বলছে কোটা সংস্কার করতে হবে। এখন সংস্কারের বিষয়গুলো কি হবে সেগুলো নিয়ে আলোচনা করলেই তো হয়ে যায়। এখন নারী কোটা তারা চায় না, এটা তারা কোথাও বলেছে? বলেনি। এবং উনি 19 ধারার যে কথাটা বলেছেন, 19 ধারার ওনার ব্যাখ্যাটা সম্পূর্ণ কনফিউজিং ব্যাখ্যা। ওনার ব্যাখ্যাটাই এটা হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে বলা হয় নাই যে কোটা থাকতে হবে কিনা, কিভাবে থাকতে হবে, অনগ্রসর শ্রেণীকে সরকারি চাকরিতে কিভাবে নিতে, এটা নাই। সরকারি চাকরিতে কিভাবে নিতে হবে এটা ছিল 29 ধারায়। 29-এর 1 ধারায় বলা হয়েছে স্পষ্ট করে যে সকল নাগরিকের সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সমান অধিকার থাকবে। সেটা থাকলে কিন্তু কোটার প্রয়োজন নেই। কিন্তু 29-এর 3-এ আবার বলা হয়েছে যদি সরকার অনগ্রসর কোনো শ্রেণীকে আগে আনতে চায় তাহলে তারা যদি কোনো আইন তৈরি করে সেক্ষেত্রে এই ধারাটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তাহলে অনগ্রসর শ্রেণীকে উনি আনতেই পারেন, কোনো সমস্যা নাই। এবং অনগ্রসরকে আনার ক্ষেত্রে নারী আছে, তারপরে আপনার বিকলাঙ্গ যেটা বলি আমরা, হ্যাঁ, এটা যেটা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, জেলা কোটাও আসতে পারে, আমার কোনো সমস্যা নেই। বাট আসলে ভাই শুনেন, যত আলোচনাই হোক কথার অনেক মারপ্যাচ কিন্তু এখানে চলছে। কে কোনটা বলছে, কে কোথায় ভুল বলছে, ওই ভুলটাকে খপ করে ধরে নিয়ে বলা তুমি তো সংবিধান বিরোধী কথা বলতে, এই যে বিষয়গুলো আছে এগুলি চলছে। বাট এগুলি চলাটা হেলদি নয় আমি মনে করি। আসলে মূল আপত্তিটা কিন্তু ওই যে মুক্তিযোদ্ধার নাতি আছে না, মুক্তিযোদ্ধার নাতির জন্য ওদের 30%, এটা হলো মূল বিষয় রে ভাই। বাকিগুলো এরাও বলবে না, কেউ বলবে না, কিন্তু আমরা তো বুঝিতে পাই কিছু। মূল সমস্যাটা হলো মুক্তিযোদ্ধার নাতির জন্য 30% সংরক্ষিত রাখা, এটা হলো মূল সমস্যা। তো এই সমস্যাটাকে ওনারা বুঝেন না, ওনারা বুঝেন, ওনারা বলেন কি এত আছে কিন্তু এত তো হয় না, 1%, 2% হয়। 1% হয় না, 2%, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্ট হলো এই যে আপনি রেখেছেন এটাই যে সংবিধান বিরোধী। সংবিধানে আপনি কি এই মুক্তিযোদ্ধার নাতি যে অনগ্রসর শ্রেণী আপনি কিভাবে প্রমাণ করবেন? কারণ তার বাবা তো কোটা পেয়েছে, কোটা প্রাপ্তির মাধ্যমে তার বাবা তো অগ্রসর হয়ে গেছে, তো তার পুত্র কন্যা আবার অনগ্রসর হয় কেন করে ভাই? এটা হলো কি মূল কথা। কিন্তু তার বাবা কোটা পেয়েছে, অর্থাৎ মুক্তিযোদ্ধা নিজে কোটা পেয়েছেন, এই কথাটা বলছেন। এটা কি পেয়েছেন কোটা? কেন পাবেন না? পেয়েছেন ওরা। 72 সাল থেকে এই কোটা আছে। আচ্ছা, 72 সাল থেকে কোটা আছে। তখন তো কোটা ছিল 80%, এবং তখন এটা প্রয়োজন ছিল। বঙ্গবন্ধু তখন দেশের জন্য একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, এবং তখন তো আমাদের এই পার্টের লোকজন চাকরি বাকরি কম পাইতো। উনি যেটা করেছেন দ্যাট ওয়াজ ভেরি ইউনিক এবং সাইন্টিফিক আমি বলবো। কিন্তু দেখেন উনি কিন্তু ওটা করেছিলেন একটা অন্তর্বর্তীকালীন আইন, উনি কিন্তু কোনো স্থায়ী আইন করেন নাই। তো অন্তর্বর্তীকালীন আইন ওই প্রয়োজন শেষ হয়ে গেছে। আজকে 53 বছর হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে, এখন আপনি নাতিকে কেন দিবেন ভাই? যে কোনো পুরস্কার, তিরস্কার, প্রশংসা এগুলি কখনো পৃথিবীতে বংশানুক্রমিক হয় না। পৃথিবীতেও হয় না, ইহকালেও হয় না, পরকালেও হয় না। পরকালে আল্লাহর ওখানে যে বলতে পারবেন আমার বাপ মসজিদের ইমাম ছিল, তবে আমার আপনি বেহেশতে নেন, আপনি বলতে পারবেন? পারবেন না তো ভাই। আল্লাহর আইনেও নাই। আল্লাহর আইনে বলছে যার যার কর্মের ফল সে ভোগ করবে। তো এখানে ঠিক আছে, আমি বুঝলাম যে ওনাদের সম্মান, ওনারা ঠিক মতো যুদ্ধের কারণে সন্তানদের দেখাশোনা করতে পারে নাই, নানা রকম কারণে সন্তানদের আছে। এখন কি সন্তানদের চাকরি বয়স আছে? নাই তো রে ভাই, এখন তো নাতিরা পাচ্ছে। নাতিদের জন্য এই কোটাটা আমি মনে করি এটা কেবল অনৈতিক না, এটা অসাংবিধানিক। জি, এই জায়গাতে আমাদের জয় ভাইকে শুনবো। তার আগে খুব ছোট্ট করে 1 মিনিটের মধ্যে যদি মাসুদ কামাল আপনি বলছেন 2018-তে আন্দোলনটা ছিল কোটা সংস্কারের জন্য, কোটা বাতিল হয়েছিল। কিন্তু ঘটনাটি হচ্ছে কোটা সংস্কারের আন্দোলন করে যখন কোটা বাতিল হলো, আন্দোলনকারীরা কিন্তু খুব আনন্দিত চিত্তে সেই সিদ্ধান্তটি মেনে নিয়েছিলেন। তারা কি তখন এটা, বা আজকে যখন এটার পরিপত্র মানে হাইকোর্টের রায়ের যখন ওই 18 পরিপত্রটা বাতিল করা হলো ইত্যাদি প্রসঙ্গের আগে পর্যন্ত কেউ তো এটি নিয়ে কথা বলেননি যে সংস্কার চেয়েছিলাম বাতিল কেন হলো? গুড, ভেরি গুড। আমি এই পয়েন্টে আসতেছি, আমি ছোট করে বলছি। জি, ধরেন তখন যদি কেউ প্রতিবাদ করতো আমরা তো এটা চাই নাই, আপনি বাতিল করলেন কেন, তখন আবার কি বলা হয়তো যে বাতিল করলেও তোমরা খুশি না, আবার না করলেও খুশি না। ভাই এগুলো হলো কথার মারপ্যাচ। কিন্তু যদি ভুল কেউ করে থাকে, এটা মাননীয় প্রধানমন্ত্রী করছেন, যে কারণে হাইকোর্ট ওটাকে বাতিল করে দিল। হাইকোর্ট তো প্রধানমন্ত্রীর ডিসিশনটাকে বাতিল করে দিচ্ছে। হাইকোর্ট বাতিল করছে, ওটা প্রধানমন্ত্রী যে ডিসিশনটা দিয়েছিল ওটাকে বাতিল করছে। কারণ ওটাকে বাতিল করা মানে কি? তাহলে ওনার ডিসিশনটা ঠিক ছিল না।
জি জি ধন্যবাদ। প্রধানমন্ত্রী না তো পরবর্তীতে যেহেতু প্রজ্ঞাপন হয়েছে তাদের সরকারের প্রজ্ঞাপন তো প্রধানমন্ত্রীর ইয়ে অনুযায়ী হয়েছে। হ্যাঁ হয়েছে, কিন্তু ব্যাপারটা যে সরকারের বিষয়টা সরকার, প্রধানমন্ত্রী তো সরকারের মেইন লোক। হ্যাঁ প্রধান নির্বাহী জি ধন্যবাদ। জয় ভাই, নতুন করে প্রশ্ন রাখছি না, আমাদের মাসুদ কামাল ভাই যে প্রশ্নগুলো তুলেছেন আপনি নিশ্চয়ই সেই জায়গাতে কিছু বলবেন। জি জি ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং সময় টিভির সকল দর্শককে শুভেচ্ছা জানাই। প্রথম যেটি আমি বলতে চাই যে আপনারা যে শিরোনাম দিয়ে শুরু করলেন যে কোটা সংস্কার আন্দোলন যারা করছেন ওনারা সুনির্দিষ্ট আশ্বাস চাইছেন। জি রাইট। আচ্ছা, এখানে একটি বিষয় আমি যেটি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2018 সালে ওনার সিদ্ধান্তের প্রেক্ষিতে যে প্রজ্ঞাপনটি জারি হয় তার ফলে কিন্তু সকল কোটা বাতিল হয়ে যায়। তারপরে হাইকোর্ট যে রায়টি দেয় তার মাধ্যমে এই কোটা পুনর্প্রবর্তনের একটি সুযোগ সৃষ্টি হয়। এটি নিয়ে কোটা সংস্কার যারা করতে চাচ্ছেন তারা আন্দোলন করছেন, সরকারও কিন্তু কোটার যৌক্তিক সংস্কারের পক্ষে। তারপরে এটার উপরে যখন স্থিতাবস্থা দেওয়া হয় তখন কিন্তু আবার কোটা বাতিল হয়ে গেছে। তার মানে কি এখন কিন্তু কোটা নেই। এই যে 4 সপ্তাহ পরে যে একটি সুপ্রিম কোর্ট বা অ্যাপিলেট ডিভিশন সবকিছু মিলে একটা রায় হওয়ার কথা, তার আগ পর্যন্ত কি কোটা আছে? আজকে যদি একটা চাকরির পরীক্ষায় কোটা আছে? নেই। কালকে হলে আছে? নেই। কিন্তু তার মানে কি? তার মানে এখন তো কোটা নেই। তাহলে আজকে যারা আন্দোলন করছেন তারা যে বলছেন সুনির্দিষ্ট আশ্বাস, এখানে তো আশ্বাস দেওয়ার আর কোনো সুযোগ নেই। কোটা তো এখন নেই। কোটা তো এখন নেই যতক্ষণ পর্যন্ত মানে একদম অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত এটা সিদ্ধান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোটা নেই। দ্বিতীয় বিষয় হলো দেখুন যে আজকে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় এবং মাননীয় তথ্য প্রতিমন্ত্রী যে কথাগুলো বলেছেন যে আজকে যারা কোটা সংস্কার চাচ্ছেন তাদের কিন্তু ফোকাসটা বারবার নড়ে যাচ্ছে এবং তাদের যে দাবিগুলো হচ্ছে সেগুলোতে কিন্তু তারা স্থির থাকছেন না। কেন আমি এই কথাটি বলছি দেখুন, আজকে হাইকোর্টের আদেশে একটি অচল অবস্থা তৈরি হলো, ঠিক আছে? হাইকোর্টের আদেশের ব্যাপারে তারা সংক্ষুব্ধ হলেন, এটির উপর স্থিতাবস্থা আসলো। এখন তাহলে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের পর তারা বলেছেন, কিন্তু প্রধান বিচারপতিও বলেছেন যে 4 সপ্তাহের মধ্যে এটা নিষ্পত্তি হয়ে যাবে। সেটি যখন হলো ওনারা বলছেন যে একবার বললেন যে নির্বাহী আদেশের মাধ্যমে আমরা এটির সমাধান চাই, আবার ওনারা বলছেন যে সংসদের বিশেষ অধিবেশন ডেকে এটার একটি সমাধান করতে হবে, বিল পাস করতে হবে। ধরলাম আজকে নির্বাহী বিভাগ এটির একটি আদেশ দিল, কালকে সংসদের বিশেষ অধিবেশন ডেকে একটি বিলও পাস করা হলো। 4 সপ্তাহ পরে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের আদেশে আবার ওটা বাতিল হয়ে গেল। সুপ্রিম কোর্টে তো সেই ক্ষমতা আছে না? সংসদে আমরা যে আইনই পাস করি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের কিন্তু ক্ষমতা আছে সেটি বাতিল করার। সুতরাং কি তার মানে কি আবার সেই ফিরে গ্রাউন্ড জিরোতে আমরা চলে আসব। আজকে যারা কোটা সংস্কার চাচ্ছেন তাদেরও তো তারা নিশ্চয়ই মেধাবী, তাদের নিশ্চয়ই বাস্তব যুক্তিসঙ্গত চিন্তা ভাবনা করার ক্ষমতা রয়েছে, এটাই তো আমরা বিশ্বাস করি। তাহলে তারা কেন এই অযৌক্তিক দাবিটি করছেন এটি কিন্তু প্রশ্ন করতে হবে। যে ওনারাও যখন বুঝছেন যে এটি যেহেতু কোর্টের মাধ্যমে ফয়সালা হতে হবে এবং প্রধান বিচারপতির যে বক্তব্য সেটি কিন্তু তাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল এবং সরকারও কিন্তু কোটার যৌক্তিক সমাধান চাচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা আশা করতে পারি একটি সুন্দর সমাধান হবে। তাহলে ওনারা এই যে বিভিন্ন বিভাগের কথা বলে যখন দেখছেন কোর্টে হচ্ছে না তখন বলছেন নির্বাহী বিভাগ, যখন আবার এই প্রশ্নটি আসছে যে নির্বাহী বিভাগ সমাধান দিলে আবার কোর্টে বাতিল হতে পারে তখন আবার ওনারা বলছেন সংসদের বিশেষ অধিবেশন। এই বিষয়গুলো আমি মনে করি যে তাদের মধ্যেও কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি করে এই যে কোটা সংস্কারের যে দাবি সেই দাবিটিকেও কিন্তু আসলে বিতর্কিত করে ফেলা হচ্ছে। এখন বলি যে কোটা সংস্কারের যে যৌক্তিক যে সমাধান আমরা চাচ্ছি এটি কিন্তু সরকারও চাচ্ছে। আজকে আমাদের যে কথাটি বলা হয়েছে যে আজকে দেখুন এই যে ওনারা যে সংবাদ সম্মেলন করলেন সেখানে ওনারা বললেন যে ওনারা চাইছেন যে 5% মধ্যে সকল কোটা থাকবে। এটাই কিন্তু ওনাদের আজকে বলেছেন, একজন বলেছেন ওনাদের 5% কোটা পদ্ধতি চাই, 5% কোটা পদ্ধতি চাই। এটা নিয়েও কিন্তু বিভিন্ন মতামত আছে। আবার ওনারাই কিন্তু একটু পরে বলেছেন যে সরকারের যদি কোনো তথ্যপাত্য গবেষণা থাকে সেটি নিয়েও আবার পরবর্তীতে আলোচনা হতে পারে। এখন বিষয় হলো যে আমরা কেন অপেক্ষা করতে বলছি, আজকে অ্যাপিলেট ডিভিশন থেকে যে রায়টা আসবে অ্যাপিলেট ডিভিশন কিন্তু নিশ্চয়ই একটি সুনির্দিষ্ট পথরেখা আমাদেরকে দিয়ে দেবেন। সেখানে 5% হতে পারে, 5%-এর কমও হতে পারে, 10% হতে পারে এবং কোটার যে একটি যৌক্তিক সমাধান আমরা চাচ্ছি সেটি থেকেই তো বোঝা যাচ্ছে যে আজকে 30% বা যেটি নিয়ে কথা হচ্ছে যে বিভিন্নভাবে 50% পার হয়ে যাচ্ছে সেটি রাখার পক্ষে সরকারও নয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তখন যে সিদ্ধান্ত নিয়েছিলেন সে সিদ্ধান্তটিকে আমরা যৌক্তিক মনে করি, তখন সেটি মনে করেছিলেন এবং আপনি যথার্থই বলেছেন এটি বাতিল করার পরে কিন্তু তারা সানন্দে গ্রহণ করেছেন। সানন্দে কি গ্রহণ করেন নাই? সানন্দে কিন্তু গ্রহণ করেছেন। এখন যখন এরকম বিভিন্ন দাবি আসছে তখন আবারও সেই দাবির পিছনে তারা চলে এসেছেন। আর এখানে মুক্তিযুদ্ধ কোটা নিয়ে কথা হচ্ছে,
মুক্তিযুদ্ধ কোটা মুক্তিযোদ্ধাদের সম্মান করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছিলেন। এখানে মাকসুদ কামাল সাহেব যে কথাটি বললেন যে হ্যাঁ সেই সময় একটা অন্তর্বর্তীকালীন আইন ছিল, এখন হয়তো তার পরিপূর্ণ যৌক্তিকতা না থাকতে পারে, কিন্তু আবার আমরা যদি মনে করি যে বঙ্গবন্ধু যে আইনটি তৈরি করেছিলেন সেটি থেকে একদম সমানভাবে সুযোগ দিয়ে 2024 সাল পর্যন্ত সেটি কিন্তু ঠিক নয়। ইতিহাসকে কিন্তু আবার ভুলে গেলে চলবে না। 75-এর 15ই আগস্টের পর থেকে হ্যাঁ 2008 সাল পর্যন্ত কোটার কি ব্যবহার হয়েছে আমরা তো বারবার নিউজে দেখেছি যে মুক্তিযুদ্ধ কোটাকে একদম মানে 30% সুযোগ ছিলই আর কি, ওটার কোনো প্রয়োগ করা হয় না। বিএনপির সময় করা হয়, বিএনপি জামাতের সময় করা হয় নাই, এরশাদ সাহেবের সময় করা হয় না, বিভিন্ন সময় করা হয়নি। তাহলে যদি প্রশ্ন ওঠে আজকে যে নাতিদের কোটার কথা এসেছে 30%, ঠিক আছে, এটি নিয়ে ডিবেট হতে পারে, এটি সংস্কার করা হতে পারে এবং এটি সংস্কার করার পক্ষে আমরাও রয়েছি, ঠিক আছে, কিন্তু আজকে এই কথাগুলো কেন এসেছে? আপনি যখন বৈষম্যের কথা বলবেন তাহলে 75-এর পর থেকে 2008 সাল পর্যন্ত যে বৈষম্য হলো সেটি আপনি কিভাবে দূর করবেন? সেটি নিয়ে যদি মুক্তিযোদ্ধারা প্রশ্ন করে, তার পরিবাররা যা প্রশ্ন করে আমাকে আপনি বঞ্চিত করলেন কেন, এখন আপনি বলবেন যে 50 বছর আগে বা 20 বছর আগে যা হয়ে গেছে, এখন আমি আমার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তা করি, সেটিও কিন্তু যৌক্তিক হবে না। তবে অবশ্যই কোটার যৌক্তিক সমাধান করা দরকার এবং পুনর্বিন্যাস করা দরকার, এটি নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই। ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল ভাই, এখন ধরুন কথার মারপেছ আজকের বক্তব্য যদি এক আলোচনা তো করলাম আমরা, এখন যদি আরেকটু পিছনে যে যেমন ধরুন এইখানে আমাদের জয় ভাই যে কথাটা বললেন যৌক্তিক সংস্কার, সেটার পক্ষে তারাও সরকারের বিভিন্ন নেতারা বা সরকারের মন্ত্রীরাও বারবার এই কথাটাই বলছেন, কিন্তু আবার তারা যেটি বলছেন যেহেতু এটি আদালতের মাধ্যমে আছে ওই দিক থেকে হয়ে আসুক, এবং হয়ে আসার প্রসঙ্গে আপনি দেখুন যখন আন্দোলনটি শুরু হয় এবার 1 জুলাই থেকে যখন লাগাতার আন্দোলনটি শুরু হয় তখন কিন্তু হাইকোর্টের রায়টাকে শোনার জন্য মানে যেই হাইকোর্টের রায়টার ব্যাপারে অ্যাপিলেট ডিভিশন বলেছিলেন যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এলে তারপরে আমরা শুনবো, তো এরপরে কিন্তু হাইকোর্টের রায়ের স্থিতাবস্থা অ্যাপিলেট ডিভিশন দিয়েছেন, শুনেছেন, এবং এরপরে যেটি হয়েছে গত বৃহস্পতিবার দিন হাইকোর্টের রায়ের মূল অংশটি প্রকাশ হয়েছে যেখানে বলা হয়েছে যে সরকার চাইলে পরিবর্তন পরিমার্জন ইত্যাদি করতে পারবে, এবং মূল অংশটি প্রকাশ করে বৃহস্পতিবার বলা হয়েছে যে রোববার দিন পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হবে হাইকোর্টের। এর পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশন তার প্রক্রিয়াটি নেবে, অর্থাৎ আন্দোলনের প্রেক্ষিতে এই প্রক্রিয়াটি কিন্তু এগুচ্ছে, ধাপে ধাপে এগুচ্ছে। তো এখন সরকারের যারা আছেন তাদের বক্তব্য এটাই যে এই প্রক্রিয়াটা শেষ হলে তারপরে সরকারের নির্বাহী বিভাগে কিছু করার থাকলে তারা সেই দিকটা দেখবেন, কিন্তু আন্দোলনকারীরা বলছেন যে না এখনই করতে হবে এইটা। তখন এই যুক্তিটার কি হবে? আমি এখানে না আপনাকে এই দুটো জিনিস বলি। জি, আমি প্রথমে একটু সংক্ষেপে বলি যে সংক্ষিপ্ত যে রায়টা বেরিয়েছে যে সরকার চাইলে পরে এটাকে যে কোনো পরিমার্জন করতে পারবেন, এটা হাইকোর্টে বলা লাগে না, এটা সরকার বাই ডিফল্ট পারে। নির্বাহী কোনো আদেশ দেওয়ার জন্য সরকারকে হাইকোর্টের কাছে যেতে হয় না, সরকার দিয়ে দিতে পারে, এবং যদি সেটা আইনানুগ না হয় তখন হাইকোর্ট দেখতে পারে। সরকারের সেই সিদ্ধান্তগুলো নিয়ে সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্ট আপত্তি করতে পারে যেগুলো নাকি আইনানুগ হয়নি। কোর্ট কিন্তু চলে আইন এবং সংবিধান দিয়ে, আর কিছু না। কিন্তু আপনি যদি একটা মন্দ আইন করেন, ধরেন একটা মন্দ আইন করেন আপনি, যেমন ইন্ডিয়া একটা আইন আছে, ইডির একটা আইন আছে, ইডি যখন আপনাকে গ্রেপ্তার করবে আপনি নির্দোষ হওয়া না পর্যন্ত আপনাকে জামিন দেওয়া যাবে না, এটা আইনে আছে, আইনটা মন্দ, কিন্তু ওই আইনে কিন্তু কেজরিওয়াল মুক্তি পাচ্ছে না। আইন কোর্টের পক্ষে আইনের বাইরে যাওয়া সম্ভব না, আইনটা মন্দ হইতে পারে, কোনো সমস্যা নাই। তো এখানে নির্বাহী বিভাগের কোনো আদেশ যতক্ষণ পর্যন্ত আইনানুগ না হবে, আইনানুগ হয় তাহলে কোর্ট হস্তক্ষেপ করবে, নতুবা করার দরকার নাই। তো এখন যে কোনো সময় নির্বাহী আদেশ দিয়ে সরকার কিন্তু একটা সিদ্ধান্ত দিতে পারে, দিলে পরে ওটা নালেন ভয় হয়ে যাবে, ওই আগে যেটা আছে, যেটা নাকি বিতর্কিত আছে, এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা যেটা আপনি বললেন যে এটা তো স্থিতাবস্থা জারি করা হয়েছে, দেখেন এটা নিয়েও নানা রকম বিতর্ক আছে। প্রথম দিন তো আমি বুঝতেই পারি নাই যে আসলে স্থিতাবস্থার অর্থটা কি যাচ্ছে, এটা কি স্থিতাবস্থা স্ট্যাটাস কো নাকি স্টে? স্ট্যাটাস কো, স্ট্যাটাস তার মানে স্থিতাবস্থা। আর স্থিতাবস্থা কাকে বলে? আমি কিন্তু একাধিক আইনজীবীর সাথে আলাপ করছি, আমি মোটামুটি আলাপ করে আমি বিভ্রান্ত হয়ে গেছি। তারপরে আমি ধরছি যে আমি একটা টক শোতে ছিলাম, তখন ওখানে আমাদের আমিনুদ্দিন সাহেব ছিলেন অ্যাটর্নি জেনারেল, উনি যে ব্যাখ্যাটা দিলেন এই ব্যাখ্যাটা আমার মনোভূত হোক বা না হোক আমি এটাকে ধরে নিছি যে এটাই ঠিক, কারণ উনি তো সরকারের প্রধান আইন কর্মকর্তা, রাষ্ট্রের প্রধান আইন, হ্যাঁ রাষ্ট্রের কাজে ওনারটাতে আমি ধরবো, আমি ওনারটাই ধরছি। উনি বলছেন যে ওই হাইকোর্টের আদেশটার উপর স্থিতাবস্থা, ঠিক আছে, আমি এটা ধরলাম। এখন এরা মানছে না কেন?
এরা কেন মানছে না এটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এদের দু একটা কথা শুনছি বিভিন্ন জায়গায়। একটা টেলিভিশনে ওই দিন শুনলাম একটা মেয়ে বলতেছিল যে এটা তারা মানতেছে না এই কারণে, তাদের বক্তব্যটা হলো গিয়ে যে তারা এই সরকার এবং বিচার ব্যবস্থার উপর তাদের কোনো আস্থা নাই। এই কথা কিন্তু উচ্চারণ করেছে। চাইছে তো তাহলে আবার সরকারের কাছে, রাখেন, আমি সরকারের বলি কাছে আস্থা interesting, নাই। চাইছে, কিন্তু তারা মনে করে এদের উপর কোনো আস্থা নেই আমাদের, এরা বলতেছে শেষে আমাদেরকে দিবে না, এই ধরনের তাদের একটা কথা। এখন এই কথা কতটুকু লজিক্যাল এটা নিয়ে কিন্তু নানা বিতর্ক চলতে পারে, জি। বাট তারা এটা মনে করছে। জি, এখন এই মনে করাটা যৌক্তিক কি যৌক্তিক না সেটা কি আরেকজনের কথা আমি শুনছি, যেটা মানে ওরা যেটা বলতেছে, আমি তো আর ওদের পার্ট না, আমি বলতে পারবো না, ওখানে আমি যাইও নাই কখনো। জি, জি। তো আরেকজন যেটা বলতেছে যে আসলে সরকার আমাদের সঙ্গে এক ধরনের চাতুর্যের খেলা খেলছে। যেমন তারা চাচ্ছে আমরা ঘরে ঢুকে পড়ি, তাহলে আন্দোলনের যে আমাদের মোমেন্টামটা 1 মাস পরে এটা নষ্ট হয়ে যাবে, তখন তারা তাদের মতো করে একটা রায় দিবে, জি। এটা তারা মনে করে। এবং এই মনে করাটাকে যে রায়ে আসুক, সুপ্রিম কোর্টের রায় আসুক, যাই রায় আসুক, ওরা মনে করে এটা তাদের দাবি এবং দাবি আদায়ের জন্য তারা মাঠে থাকবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জয় ভাই। এই জায়গাটাতে এই যে সরকার চাইলে পরিবর্তন পরিমার্জন করতে পারবে, কোটার সংস্কার করতে পারবে, হাইকোর্টের যে রায়টা, এই ক্ষেত্রে আবার আন্দোলনকারীরা বলেন যে তাহলে তো সরকার নির্বাহী আদেশে পারে, কেন আদালতের দিকে রাখছে? মানে যুক্তি পাল্টা যুক্তি। আমি কিন্তু এই কথাটি একবার বললাম যে আজকে যারা কোটা সংস্কার আন্দোলন করছেন, আমরা তো ধরেই নিচ্ছি তারা মেধাবী এবং তারা যথেষ্ট জ্ঞান বাস্তব বুদ্ধি সম্পন্ন। তাহলে এই কথাটি যদি তারা বলেন যে না সরকার চাইলেই তো পারে নির্বাহী আদেশে, কোর্ট কাচারির দরকার নাই, তাহলে তো আসলে এটার কি জবাব দেবো আমি? আবার এই যে আমাদের তাদেরকে উদ্ধৃত করছেন, তাদেরকে উদ্ধৃত করে বলেছেন না, তাদেরকে উদ্ধৃত করে বলছেন যে আস্থার জায়গাটাতে তাদের সংকট আছে। ওটাতে আমি আসছি। মাকসুদ কামাল স্যার যে কথাটি বললেন, দেখুন যে সরকার তো অবশ্যই নির্বাহী আদেশে দিতে পারে এবং কোর্টও তো আইন দ্বারাই চলবে, কিন্তু এই আইনটা কে ঠিক করে? সংসদ ঠিক করছে, কিন্তু কোর্ট কিন্তু সেটাকে পর্যালোচনা করছে। আজকে তো বড় বড় অনেক আইন যুগান্তকারী রায়ের মাধ্যমে তো কোর্ট বাতিল করে দিয়েছে না। তাহলে আজকে অ্যাপিলেট ডিভিশনে যে ধরলাম, আমি কথার কথা বলছি যে কালকে ঘোষণা দিল সরকার যে অ্যাপিলেট ডিভিশনে আমরা সরকার ঘোষণা দিল যে কোটা বাতিল বা এই সংস্কার করলাম, 10% কোটা থাকবে, 15% কোটা থাকবে, অ্যাপিলেট ডিভিশনের রায় বাতিল হয়ে গেল। তখন কি হবে? তখন কিন্তু আবার কথা আসবে যে সরকার চাতুর্য করে, সরকার অ্যাপিলেট ডিভিশনকে প্রভাবিত করে এই রায়টি নিয়ে এসেছে, এটা আসবে। কিন্তু আজকে এখানে হ্যাঁ, আমি হয়তো এখন সবাই যে তাদের মধ্যে যারা আছে তারা যে সবাই যুক্তিসঙ্গত কথা বলবে এটাও আমি আশা করছি না। কিন্তু আজকে যে যিনি বলেছেন যে সরকারের ওপরে, বিচার বিভাগের ওপরে আস্থা নাই, এই কথাটি কিন্তু যদি আমরা ধরি তাহলে কিন্তু পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা আমাদের মনে কিন্তু হতেই পারে এর মধ্যে কি তাহলে সরকার বিরোধী যারা আন্দোলন করছেন তারা ঢুকিয়ে দিয়েছেন তাদেরকে, তারা এই কথাটি বলছেন, এই কথাটিতে তাহলে অনেকটা সে রাজনৈতিক বক্তব্যের মতো হয়ে যাচ্ছে। আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আমি যেটা বলছি যে আজকে 2018 সালে যখন প্রজ্ঞাপনটি হলো, তারপর তো দীর্ঘ সময় গেল, হাইকোর্টের যখন রায়টি হলো তখন তো তারা আবার রাস্তায় নেমে আসলেন না। আজকে যদি কোনো কারণে যে কোনো সময় তারা পরবর্তীতেও মনে করেন তারা সংক্ষুব্ধ, তারা কিন্তু তাদের আন্দোলন আবার করতে পারেন। এটি করতে পারবেন না এমন তো কোনো বিষয় নেই, তারা তো করতে পারেন। কিন্তু এটিও কিন্তু বাস্তবতা যে সরকার কি চাচ্ছেন যে এই যে মানে আইন বিভাগের যে বিষয়টি আছে এটাকে এক্সস্ট করতে চাচ্ছেন। এক্সস্ট করে সরকার তো মানে বারবার তো বলাই হচ্ছে যে আমরা এটির যৌক্তিক সমাধান চাই। আজকে যদি যৌক্তিক সমাধান না চাইতাম, আজকে যে কথাটি মাকসুদ কামাল সাহেবও বললেন যে হয়তো অনেকের কাছেই মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাতে একবারে বাতিলই করে দিয়েছেন। কেন বাতিল করে দিলেন এই কথাটাই কিন্তু আসছে, বলছেন না ওনারা। কিন্তু আজকে সরকার তো কোটা যৌক্তিক সমাধান যেহেতু চায়, সেজন্য অনেকটা আউট অফ দ্য ওয়ে গিয়ে পুরো কোটা পদ্ধতিই কিন্তু বাতিল করে দিয়েছেন তো। এবং সেটি নিয়ে কি সরকারের পক্ষ থেকে বা আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে বা আমাদের সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে কোনো সময় আন্দোলন করা হয়েছে যে না আমরা আবার কোটা ব্যবস্থা পুনর্বর্তন চাই? আমরা তো চাইনি, ঠিক আছে, আমরা কিন্তু এটাকেই মেনে নিয়েছি। যদিও আজকে দেখেন এই কথাগুলো কিন্তু আসছে যে আজকে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। আজকে বিভিন্ন জেলা, আমার জেলাও তো রয়েছে এর মধ্যে, যেখান থেকে অনেকেই সরকারি চাকরি পাচ্ছে না। এবং এটি কিন্তু সত্য কথা যে আপনি আজকে যেটি করেন, আমি আজকে এই টকশোতে বসেই বলতে পারি যে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে হোক দেখবেন এই দাবিগুলো আসবে, তারা আবার মাঠে নেমে যাবে। কিন্তু যে এভাবে আমাদেরকে বিগত 5-10 বছর বঞ্চিত করা হলো। সুতরাং এখানে প্রধান যে বিষয়টি হলো যে অ্যাপিলেট ডিভিশন থেকে একটা রায় আসুক, অ্যাপিলেট ডিভিশনের রায় তো একটা দিক নির্দেশনা থাকবে, একদম খুঁটিনাটি তো সব লিখে দেবে না। এবং তারপরে নিশ্চয়ই সব স্টেক হোল্ডারদের নিয়ে আলাপ আলোচনা করে কোটার একটা যৌক্তিক সমাধানের দিকে তো সরকার চাইবে তো। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এদের জন্যই স্মার্ট বাংলাদেশ, এদের জন্যই বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাইছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সুতরাং সেখানে যেন মেধাবীদের প্রকৃত সুযোগ দেওয়া হয় এবং একই সাথে যে কোটার যে যৌক্তিকতা, যে অনগ্রসর যারা আছেন বা যারা সমাজের বিভিন্ন শ্রেণী আছে তাদেরকে যেন একটা যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, সেগুলো তো আমাদের প্রচেষ্টা রয়েছে। সুতরাং এটি কিন্তু যৌক্তিক সমাধান হবে। কিন্তু
আজকে আমিও মনে করি যারা কোটা সংস্কার আন্দোলন করছেন তাদেরও এই বিষয়টা কিন্তু একটু উপলব্ধি করা দরকার যে এটি কিন্তু মানে ঠিক সম্পূর্ণ আবেগের বিষয় না, যে আমি বললাম যে আপনি কালকে করে ফেললেন, পরশুদিন যখন আবার অ্যাপিলেট ডিভিশনে অন্যরকম রায় যদি আসে তখন তার দায় দায়িত্ব কে নেবে? জি, ধন্যবাদ আপনাকে মাসুদ কামাল ভাই। শেষ 30 সেকেন্ড আপনি যদি কিছু বলতে চান মন্তব্য। না, আমার কথাটা ধরুন কি যে কে সঠিক কে বেঠিক এটা মাঠে নির্ধারিত হওয়া উচিত না, রাইট। এটা উচিত না, তাহলে কিন্তু এটা অন্য একটা উদাহরণ হয়ে যায়। এটা নিয়ে আর যারা আন্দোলন করছে তারা কারা? তারা তো বিদেশ থেকে আসে নাই, আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই ভাই ভাইস্তা, তাই না? তো আর যারা সরকার আছে তারা কারা? তারাও তো বিদেশ থেকে আসে নাই, তারা এই দেশেরই মানুষ। তো তাদেরই ছেলে মেয়েরা আন্দোলন করেছে, ডাকেন না, ডাকে বসেন, আলাপ করেন। আপনি এক ঘরে, সে এক ঘরে, সে আপনার বিরুদ্ধে বলে, সে আপনার বিরুদ্ধে বলে, দরকার নেই তো। ডাকেন তাদের, ডেকে বলেন বাবারা তোমরা কি চাও বলো, আমরা এটা করতেছি, আমরা এটা কমিশন করলাম কথা আমরা আলোচনা করতেছি, ডাইকে আলোচনা করেন। কিন্তু এইভাবে দূরে দূরে রাখলে পরে হয় কি ভুল বুঝাবুঝি বাড়ে। জয় ভাই। না, এটি আসলে আমিও মনে করি যে মাঠে সমাধানের একটি বিষয় নয়। সেই কারণেই আমি মনে করি সরকার কিন্তু এই কথাটি বারবার বলছে যে কোর্টের বিষয়টা ফয়সালা হয়ে আসুক, তারপরে তো এটা অবশ্যই সমাধানই করা হবে, যেভাবেই হোক সমাধান করা হবে। আর শেষ করার আগে আমি একটি কথা বলতে চাই যে অবশ্যই যারা কোটা সংস্কার আন্দোলন করছেন তারাও বলছেন তারা মুক্তিযুদ্ধের কোটার বিরুদ্ধে নয়, তারা যৌক্তিক সমাধান চান, আমরাও যৌক্তিক সমাধান চাই। কিন্তু একটি বিষয় কিন্তু আমাদের মাথায় রাখা দরকার যে এই যে আন্দোলনটা করতে পারছি বা এই যে আমরা টকশোতে বসে কথা বলছি বা আমরা সরকারি চাকরির কথা বলছি, আমরা কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা মুক্তিযুদ্ধ হয়ে দেশ স্বাধীন না হলে পাকিস্তানে কেরানির চাকরি করতে হতো, ঠিক আছে? সুতরাং যারা আন্দোলন করছেন তাদেরও এই বিষয়টা কিন্তু চেতনায় রাখতে হবে যে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো নেতিবাচক বা বাজে মন্তব্য করলে সেটিও কিন্তু কোনো মতেই গ্রহণযোগ্য নয়। জি, দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখা আমন্ত্রণ রইল। শুভরাত্রি।